দূরদর্শনের সিরিয়াল দিয়ে আমার শুরু। আমি এরকমও ফেস করেছিলাম যে স্ক্রিপ্ট নেই, 45 মিনিট 50 মিনিটের এরকম ফুটেজ আমাদের আর্টিস্টদের দিতে হতো উইদাউট স্ক্রিপ্ট। সিরিয়াল করে আমার যেটা সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে যে মানে মুখস্থ বিদ্যা। আমি একটা সময় আমি অঙ্ক পর্যন্ত মুখস্থ করতাম। জমালয়ের জীবন্ত মানুষের যেরকম উপর থেকে সেই খেরো খাতা বার করেছিল এত বড়, ওরকম খাতা খুলে দিতে পারবো আমি তোমার সামনে। তবুও আমি বলবো আমি কোনো কাজ করতে পারিনি, আমার সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গায় আমি এখনো আসিনি। এবার রবিজি বলছে যে চেহারা ওনার ভারী হয়ে গেছে, উনি বলছে না এই ধরনের সিন আমার পক্ষে অসম্ভব ব্যাপার, আমি পারবো না। আচ্ছা রবিজি ये क्या बोल रहे हैं आप? বলে नहीं 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 तुम करो ना, आराम से करो। আরে मैं हूं ना। নমস্কার দেওয়ালে আপনাদের স্বাগত। আমরা দেওয়াল অনেকদিন ধরেই চাইছিলাম এমন কিছু মানুষের কথা বলতে যাদের কথা বলা হয় না। ঠিক তেমনই একজন মানুষ, একজন অভিনেতা আমার সঙ্গে রয়েছেন, তার কথা আমরা বলবো এবং তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার প্রফেশনাল লাইফ ঠিক কেমনভাবে একজন অভিনেতার সেটা বাড়ছে কমছে, ঠিক কেমন পরিস্থিতি সেই নিয়ে কথা বলবো। তিনি প্রায় 8-10 বছর ধরে অভিনয় জগতের সঙ্গে একেবারে মিশে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অরিন্দম। অরিন্দম, ওয়েলকাম, থ্যাংক ইউ দোভালে আসার জন্য। এবং আমার প্রথম প্রশ্ন যেটা আমার থাকবে সেটা হচ্ছে যে এই জার্নিটা কেমন ছিল? দেখো জার্নিটা সত্যি কথা বলতে আমার তো বহুদিনের একটা জার্নি। মানে জার্নি কেমন ছিল মানে কি বলবো, মানে আমার উতরাই চড়া তো থাকে, তার মধ্যে চড়াই উতরাই তো অবভিয়াসলি আছে, আপস অ্যান্ড ডাউনস তো আছেই, মানে এক ফেজ তো সবসময় চলে না। তবে স্টিল নাও আমার 8-10 বছরের আমার জার্নি, 8-10 বছর ধরে আমি অভিনয়টাকেই ভালোবেসে, সেটাকে প্রথমে ছিল প্যাশন, দেন এখন আমার হয়ে গেছে এটা আমার প্রফেশন। অভিনয়টাকে ভালোবেসেই আমি এসেছি। হ্যাঁ অবভিয়াসলি এখনও আমার লড়াই, মানে আমি বলতে পারবো না যে আমি কোনো একটা স্টেবল কন্ডিশনে আছি বা আমি, দেখো কাজ তো করেছি প্রচুর, কিন্তু একটা অভিনেতার অনেক কিছু তো জীবনে অ্যাচিভ করার থাকে, সেইটার থেকে আমার মনে হচ্ছে না যে আমি এখনো পর্যন্ত সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পেরেছি বা সেই জায়গাটাকে আমি ছুঁতে পেরেছি। এখনো পর্যন্ত আমার লড়াই, তাই আমি বলবো না যে আমি একটা আমার গ্রাফ যেটা হয় আর কি, একটা সেই গ্রাফের নয়, একদম একদম আমি সেই জায়গাটা এখনো আমার মেন্টালি আমি স্যাটিসফ্যাকশনের জায়গায় আসিনি যে আমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি, সেই জন্য এখনো পর্যন্ত আমার লড়াই চলছে। ঠিক, তুমি তো সিরিয়াল করেছো, ছবি করেছো, এই রিসেন্ট একটি ছবি যেটা ঝড়, সেই ছবিতে তুমি বোধহয় ভিলেনের চরিত্র অভিনয় করেছো। এই মেগা সিরিয়ালে অভিনয় করা একরকম এবং তার সঙ্গে সঙ্গে একটি কমার্শিয়াল ছবি যেখানে মারমার কাটকাট মারপিট ঝাড়পিট রয়েছে, সেইগুলোতে অভিনয় করা একরকম। এই পার্থক্যটা কেমন ছিল? মানে গতে বাধা ছিল না একটু মনে হচ্ছে ভেরিয়েশন করতে পেরেছো সিনেমার ক্ষেত্রে? না না অবভিয়াসলি সিনেমার দেখো প্রত্যেকটা ক্যানভাস হচ্ছে আলাদা। যদিও বা আমরা মনে করি যে, যদিও বা আমরা বলি যে আমি অভিনয় করি, আমার অভিনয়টা মানে যখন করব তখন অভিনয়টাকে মন প্রাণ ঢেলে করব, বাট আমাকে সেই জায়গাটাকে ধরার জন্য বা সেই অভিনয়টাকে আমার মনোপুত করার জন্য বা সেই অভিনয়টাকে আমার ভালো করার জন্য আমার যতটা সম্ভব আমি চেষ্টা করব সেটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করার। বাট আমি মনে করি প্রত্যেকটা ক্যানভাস আলাদা। সিরিয়ালে যেটা হয়, মেগা সিরিয়ালে সাধারণত আমরা ধরুন একটা স্ক্রিপ্ট আমাদের দিল, প্রিপেয়ার করতে হয়। প্রিপেয়ার, দেখো আমি অনেক, যেটা আমি প্রথম জীবনে শুরু করেছিলাম যে সিরিয়াল, দূরদর্শনের সিরিয়াল দিয়ে আমার শুরু। আমি এরকমও ফেস করেছিলাম যে স্ক্রিপ্ট নেই। তখন তো অ্যাকচুয়ালি যে সিরিয়ালগুলো হতো দূরদর্শনে, ধরো 45 মিনিট 50 মিনিটের এরকম ফুটেজ আমাদের আর্টিস্টদের দিতে হতো উইদাউট স্ক্রিপ্ট। মানে তুমি ভাবতে পারবে না যে একটা টপিক আমাদের বলে দিত যে এই সিচুয়েশন, সাপোজ বলছি দুটো বন্ধুর মধ্যে কনভারসেশন হচ্ছে, বলে দিল যে এই সিচুয়েশন, এবার তোমরা তোমাদের মতো করে নিজেদের মতো করে স্ক্রিপ্ট তো এখনো আসেনি, কিন্তু আমার এই ফুটেজ চাই, 20 মিনিটসের একটা ফুটেজ চাই, তোমরা বলে যাও। এবার আমাদের সেই মতো করে অভিনয়টা করতে হতো। সবচেয়ে বড় অসুবিধা হতো, দেখো সব কিছু তো মেন্টালে ধরে রাখা সম্ভব না। ধরো আমি মাস্টারে যে ডায়ালগটা আমি বলে যাব, আমাকে যখন ক্লোজে যখন নিতে হচ্ছে তখন সেম ডায়ালগ সেম মেনটেন করে আমাকে বলতে হবে। অনেক সময় এদিক ওদিক হতো, কিন্তু আমরা চেষ্টা করতাম যে সেই পারফেকশনটা দেওয়ার জন্য। তবে মেগা সিরিয়াল আমাকে একটা
মানে সিরিয়াল করে আমার যেটা সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে যে মানে মুখস্থ বিদ্যা, এইটা আমার সবচেয়ে বড় কথা শুভঙ্কর দা, যেটা সবচেয়ে বড় বলার বিষয়। কারণ আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম, আমি একটা সময় অঙ্ক ম্যাথ আমি অঙ্ক পর্যন্ত মুখস্থ করতাম, যে কোনো ফর্মুলা, ধরো এ প্লাস মারাত্মক মুখস্থ বিদ্যা। মানে এরকম হয়েছে আমার, মানে এরকম আমি তোমায় বলছি, এটা আমার নিজের ট্যালেন্ট বলে বলছি না। ধরো কেউ আমার সামনে একটা, ধরো সাপোজ বলছি দু পাতা সে আমার সামনে বলো, দু পাতার একটা গল্প আমাকে ধরো সে শুনিয়ে গেল, বলো তুই এটা, আমি সে শুনিয়ে যাওয়ার পর কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে সে তুমি দু পাতা যে স্ক্রিপ্টটা তোমায় শুনিয়ে গেল সেটা তুমি বলতে পারবে? আমি হুবহু দাড়ি কমা ফুল স্টপ সব মেনটেন করে আমি পুরোটা বলে দেবো। বাহ, এইটা তো একটা অভিনেতাদের একটা বিশাল বড় একটা, এইটা বলতে পারি আমাকে ভগবান, আমাকে ঈশ্বর এই ক্ষমতাটা আমাকে দিয়েছেন। সেই জন্য মেগা সিরিয়াল করে যেটা আমার সবচেয়ে সুবিধা হয়েছে যে আমার কোনো জায়গায় আমি স্ক্রিপ্ট পাওয়ার পর, আর দেন আমার একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি বলতো, আমি স্ক্রিপ্ট পেলাম তো আমি শুধু একবার চোখ বুলিয়ে নেবো। এবার ডিরেক্টর তো আমাকে বলবেন যে তোমার এই ক্যারেক্টারটা এই, বা আমি এরকম চাইছি, আমি জাস্ট এরকম করে একবার চোখ বোলাবো, ব্যাস। আমার আর কিছু, সে 5 পাতা হোক 10 পাতা হোক, আমি জাস্ট একবার চোখ বুলিয়ে। ঠিক, আমি এটা দর্শকদের জানার জন্য বলছি, তুমি কি কি কাজ করেছো যদি একটু বলো, একটা ব্রিফ দাও, কি কি কাজ করেছো? আচ্ছা, আমি কাজ করেছি বলতে আমার আমি তো তোমায় বললাম আমার জীবনের শুরুটা হয়েছে দূরদর্শনের মেগা সিরিয়াল দিয়ে, তারপর সিরিয়াল প্রচুর করেছি, জিএর থেকে শুরু করে স্টারে। মানে আমি কিছুদিন আগে যে দুটো মেগা কমপ্লিট করেছি, নিমফুলের মধু আর ফুলকি, দুটোই জিএর প্রজেক্ট ছিল। আমি দেখো সবচেয়ে বড় কথা কি, ওই যে মানে একটা জিনিস আমি মনে করি শুভঙ্কর দা, সেটা হচ্ছে যে যতই আমার ভেতরে ট্যালেন্ট থাক বা আমার ভেতরে প্রতিভা থাক, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে নট দ্যাট ফিল্ম ইন্ডাস্ট্রি, সমস্ত প্রফেশনেই বলছি যে লাকটা কিন্তু খুব ফ্যাক্টর, বিশেষ করে অভিনেতাদের জীবনে, শিল্পীর জীবনে মানে ভাগ্যটা কিন্তু মানে প্রচুর একটা জায়গা রাখে। সেখান থেকে আমার একটা কথা খুব মনে পড়ছে, আজকে আমি তোমাকে বলি, তুমি যখন বললে, মানে তুমি যখন জিজ্ঞাসা করলে আমি তোমায় বলি, মিঠুন দা, মানে আমাদের যে অভিনেতা মিঠুন চক্রবর্তী, ওনাকে একজন রিপোর্টার জিজ্ঞাসা করেছিলেন যে দাদা আপনি তো বম্বেতে মানে যে জায়গা থেকে আপনি উঠে এসছেন বা যে স্ট্রাগল আপনি করে যে জায়গা অ্যাচিভ করেছেন মুম্বাইতে, সেখানে মানে আপনার কি মনে হয় যে আপনার ট্যালেন্ট কাজ করেছে নাকি মানে অন্য কিছু, মানে আপনার পরিশ্রম, আপনার মানে আপনি যে কঠোর পরিশ্রম করে? তখন দাদা মানে মিঠুনদা একটা কথা বলেছিলেন যে ট্যালেন্ট তো অবভিয়াসলি ট্যালেন্ট তো আমার ভেতরে, আমি যে কষ্টটা করেছি বা আমার ভেতরে যে অভিনয় সত্তাটা ছিল সেটা আমার কাজ করেছে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ভাগ্য, লাক। শুধু ট্যালেন্ট থাকলেই হবে না। মানে তখন বললো যে আপনি কি মনে করেন তাহলে ট্যালেন্টের কোনো গুরুত্ব নেই? বলে অবভিয়াসলি ট্যালেন্টের ইম্পর্টেন্ট আছে, সেটা তো ট্যালেন্ট অবশ্যই, মানে ট্যালেন্ট ছাড়া তো কিছু হবে না, কিন্তু ভাগ্য আপনার সব কিছু নিয়ে আসে। মানে ট্যালেন্ট আর লাক যখন একটা পজিশনে মিলবে তখনই কিন্তু আপনার কিছু না কিছু একটা অ্যাচিভ আপনি করতে পারবেন। আমি তোমায় বলি যে আমার এত বছরের লড়াই, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে আমি কাজ শুরু করেছিলাম, তারা কোথাও নেই, কোথাও নেই না, তারা নিজেদের জায়গায় অ্যাচিভ করে ফেলেছে। কিছু হয়তো আমার মতো, হয়তো এরকমই আর কি, আমার মতোই তারা বেটারমেন্টের চেষ্টা করছে বা কোনো একটা কিছু অ্যাচিভ করার জন্য এখনো পর্যন্ত তারা সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারেনি। কাজ হয়ে গেছে প্রচুর। মানে আমি যদি তোমায় আমার লিস্ট বলি না, মানে কি বলবো, মানে এরকম চিত্রগুপ্তের ফাইল আমি খুলে দিতে পারবো তোমার সামনে। মানে ওই তোমার জমালয়ের জীবন্ত মানুষের যেরকম উপর থেকে সেই খেরো খাতা বার করেছিল এত বড়, ওরকম খাতা খুলে দিতে পারবো আমি তোমার সামনে, যে আমার কাজের মানে তুমি যদি দেখো আমার মানে এরকম লম্বা লিস্ট হয়ে যাবে। তবু আমি বলবো আমি কোনো কাজ করতে পারিনি, আমার সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা আমি এখনো আসেনি যে আমাকে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে হবে। এখন এইটাই হচ্ছে ব্যাপার এখনো এই সাফল্যের, এই যে সাফল্যের যে মানে এই মানদণ্ড, মানে আমি এখানে গেলে সাফল্যটা আমার এই জায়গাটা সাফল্য, মানে সেই সাফল্যটা
অরিন্দমের কাছে কি, মানে সেই সেই স্টেপটা কি, মানে মানে কোথায় গেলে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসবে বলে মনে হয়, বা কাদের সঙ্গে কাজ করলে সে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসবে? দেখো, আমার স্পেসিফিক কিছু পরিচালকের সঙ্গে পছন্দের পরিচালকের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে। যেমন 1 নম্বর হচ্ছে কৌশিক গাঙ্গুলি, আচ্ছা। 2 নম্বর হচ্ছে সৃজিত মুখার্জি, 3 নম্বর হচ্ছে রাজ চক্রবর্তী। দেখো, আমি একটা কথা বলি, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তী সবাই কিন্তু কমার্শিয়াল ছবিই করছে। অনেকে ভাবে কি যে মারদাঙ্গা ছবি একটা মাস ছবি, সেটাই কমার্শিয়াল, সেটা কিন্তু নয়। কমার্শিয়াল ছবি মানে আমার কমার্শিয়াল এলিমেন্ট থাকবে, যে ছবি আমার ব্যবসায়িক সাফল্য দেবে। আজকে কৌশিক গাঙ্গুলির ছবি ব্যবসায়িক সাফল্য দেয়, আজকে সৃজিতদার ছবি ব্যবসায়িক সাফল্য দেয়, আজকে রাজ চক্রবর্তী যেসব ছবি করছে সেসব ছবিও ব্যবসায়িক সাফল্য দিচ্ছে। এবার কথা হচ্ছে সবই কিন্তু কমার্শিয়াল। হ্যাঁ, এবার অন্য কিছু পরিচালক আছে, তাই বলে মানে এদের সঙ্গে কাজ করছি বলে, এদের সঙ্গে কাজ করার আমার ইচ্ছে আছে বলে, তাই বলে কি অন্য পরিচালকের সঙ্গে কাজ করব না? অবশ্যই করব, কিন্তু কি আমার মানে কি বলবো, আমার মনের মধ্যে একটা খিদে তো রয়েছে যে এইসব পরিচালকের সঙ্গে কাজ করতে পারলে আমি অনেক কিছু শিখতে পারবো, আমি অনেক কিছু জানতে পারবো এদের সঙ্গে কাজ করে। কারণ এখন সত্যি কথা বলছি, মানে বিশ্বাস করো, আমি না ডিরেক্টরস অ্যাক্টর। আমি বেসিক্যালি আমি মনে করি যে আমি হচ্ছে পরিচালক আমাকে যেভাবে আমাকে কমান্ড করবেন বা পরিচালকের মতো করেই কিন্তু আমি আমার পার্টটাকে করব। আমি নিজের কথাটা বলছি যে আমি কিন্তু ডিরেক্টরস অ্যাক্টর, মানে এটা হচ্ছে আমার ব্যাপার। আমি কোনো একটা স্ক্রিপ্ট পাওয়ার পর সেই স্ক্রিপ্টটাকে চেষ্টা করি যে একজন স্ক্রিপ্ট রাইটার তো তার প্যাশন দিয়ে সেই স্ক্রিপ্টটাকে লিখেছেন, আমি তার মধ্যে বাড়তি কোনো ডায়লগ ঢোকানো বা বাড়তি কোনো কিছু, হ্যাঁ যদি কোনো মনে হয় আমি পরিচালককে জিজ্ঞাসা করব যে এই লাইনটা এরকম আছে, আমি যদি এইটা এইভাবে বলি আপনার কি মনে হবে, আপনি যদি বলেন আমি এইভাবে বলবো। কিন্তু আমি সব সময় আমার এইটা হচ্ছে আমার ব্যাপার যে আমি পরিচালকের নির্দেশ অনুযায়ী কাজ করব, পরিচালক যেভাবে বলবেন সেইভাবেই আমি চলবো, সেটা আমি সারা জীবন এটাকে মেনটেন করে এসেছি। ঠিক। আর এদের সঙ্গে কাজ করতে পারলে এনাদের সঙ্গে মানে কৌশিক দাস একদম তাই, মানে তাই বলে কি অন্য পরিচালকদের সঙ্গে কাজ করবো না? অবভিয়াসলি করব। দেখো, আমার কথা হচ্ছে আমি কিন্তু সেই ধরনের অভিনেতা নই যে আমি বাধা ধরা, যে ধরো একটা মারদাঙ্গা ছবি, এই যে 5 তারিখ আমার যে ছবিটা রিলিজ হলো ঝড় বলে, তাতে আমি একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি, তাই বলে সবসময় যে আমি নেগেটিভ করব তা নয়। আমি অভিনেতা, আমি যে পাত্রে আমি থাকবো সেই পাত্রের আকার আমাকে ধারণ করতে হবে। আজকে নেগেটিভ করছি, কালকে কোনো পরিচালক আমাকে নেগেটিভ নাও দিতে পারেন, তোমাকে না আমি এই ধরনের একটা ক্যারেক্টার ভাবছি, পজিটিভ ক্যারেক্টার, তুমি তোমার মানে আমি তাই বলে করবো না। আমি বলবো যে আমি হ্যাঁ, তাই বলে কি আমার এইটা বলতে পারি যে কিছু কিছু চরিত্র আমার করার খুব ইচ্ছে আছে, ডিফারেন্ট চরিত্র করার ইচ্ছা আছে, সেটা আমার মানে খুবই ইচ্ছা আছে, মানে একদম সম্পূর্ণ আলাদা একটা চরিত্র, মানে সবার মাঝখানে মানুষ আমাকে খুঁজে নেবে। আর আমি এমন ধরনের অভিনেতা না, মানে সত্যি কথা বলতে, ধরো একটা ছবিতে, ধরো 2 ঘন্টার একটা ছবিতে আমি 2 ঘন্টা না দাপিয়ে পাঠ করে গেলাম, কেউ আমার চিনলো না, কেউ মানে, কিন্তু আমি একটা সিনে থাকবো, আমার চরিত্রটা যদি ইম্পর্টেন্সই থাকে সেই জায়গা থেকে আমাকে খুঁজে নেবে, বা ছেলেটা তো খুব ভালো অভিনয় করেছে। আমি এই ধরনের মানে কাজ করতে ভালোবাসি। কিন্তু এই সিনেমার মাঝখানে একটা ছোট্ট মানে যারা অভিনেতারা থাকেন তাদের একটা খিদে, একটা অন্য খিদেও থাকে, সেটা হচ্ছে যে এই থিয়েটার করা। এই থিয়েটারটা কি চলছে এখনো নিয়মিত না চলছে না? হ্যাঁ, থিয়েটার তো অবভিয়াসলি চলছে। আমি যেখানে থাকি নদিয়া ডিস্ট্রিক্টের চাকদায় বলছিলেন, চাকদা থেকেই আমার স্ট্রাগল, চাকদা থেকেই আমার শুরু। এবার সেখানে আমি হিরো নাট্য সংস্থা বলে, হিনাজ বলে একটা দল, সেখান থেকে আমার ওঠা। তারপরে প্রচুর ফ্রিল্যান্সে প্রচুর দলের সঙ্গে আমি কাজ করেছি। তারপর হালিশহর ইউনিটি মালঞ্চ বলে একটা দল আছে, সেই দলের আমি রীতিমতো মানে এখন সময় পাই না, এখন কাজের প্রেশারে সময় মানে একটা সময় আমি ওই দলে প্রচুর কাজ করেছি, মানে খুব মানে জেলার মধ্যে খুব একটা নাম করা দল আর কি।
প্রচুর মানুষের সঙ্গে আমি কাজ করেছি, প্রচুর থিয়েটারের ভালো ভালো শিল্পীদের সঙ্গে আমি কাজ করেছি, আমি অনেক কিছু শিখেছি। আর থিয়েটারটা না একটা মানে কি বলবো, মানে ফর্মুলা, মানে অ্যাক্টিংয়ের একটা জায়গা। সত্যি কথা বলতে এখন তো প্রচুর জায়গায় প্রচুর ইনস্টিটিউশন হয়েছে, অনেক জায়গা থেকে, অনেক ইনস্টিটিউশন থেকে অনেক অভিনেতা অভিনেত্রীরা আজকে আমাদের এই আমাদের অভিনয় প্ল্যাটফর্ম, মানে সিরিয়াল থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে করছেন। বাট থিয়েটার এমন একটা জায়গা না, মানে থিয়েটার মানে আমাকে অনেক কিছু দিয়েছে, মানে অভিনয়ের ছোট্ট ছোট্ট জায়গাগুলো, কোথায় থেকে কিভাবে কি হাঁটা, চলা, কথা বলা, চোখের এক্সপ্রেশন, নাকের এক্সপ্রেশন, আমাদের প্রত্যেকটা মাসেলের এক্সপ্রেশন, সেটা আমার থিয়েটার থেকে আমি জেনেছি। থিয়েটারতেই আমাকে সেই জায়গাটার থেকে, মানে থিয়েটার থেকেই আমার শেখা আর কি। সেটা অবভিয়াসলি এখনও থিয়েটার চলছে। আমি এখন কোনো দলে পার্মানেন্টলি ভাবে কাজ করতে পারছি না, তবে আরো অ্যাসোসিয়েশনগুলো আছে। আমার নিজস্ব এর পাশাপাশি আমার নিজের মানে যেখানে থাকি চাকদাতে, সেখানে একটা বন্ধু বান্ধবরা মিলেও একটা দল ফর্ম করেছি, কিন্তু আমি খুব একটা সময় দিতে পারি না। চাকদাও স্পন্দন নাট্য সংস্থা বলে একটা দল, সেটাও আমি নিজে, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে থিয়েটারের কিছু, তাদের নিয়ে আমি একটা দল গঠন করেছি। সেই দলের কমিটিতেও আমি আছি, বাট আমি সেইভাবে সময় দিতে পারি না, কারণ আমার ব্যক্তিগত এই মিডিয়া প্ল্যাটফর্মে কাজের জন্য। তাও যখন যেটুকুনি সময় পাই, দল থেকে আমাকে বলে যা তুই পাঠ করবি না, তুই পারবি না, পাঠ করার তো কোনো জায়গা নেই, মানে পাঠ করার কোনো প্রশ্ন নেই। আমি আছি, দলে আছি, তবে যখন মনে হবে তখন করব, এটাই হচ্ছে ব্যাপার। এখনো অবধি সেরা প্রাপ্তি কি অরিন্দমের জীবনে? কিচ্ছু সেরা প্রাপ্তি শুভঙ্কর দা এখনো পর্যন্ত, সত্যি কথা বলতে আমি মনে করি না এখনো পর্যন্ত একটা কিছু মানে শুভেচ্ছা বার্তা বা কারোর সঙ্গে অভিনয় করে মনে হয়েছে না সত্যি আমার মনে হয়েছে তার সান্নিধ্যে থেকে আমার কিছুটা আমি শিখলাম, এরকম হতে পারে। বা কোনো একটা সিন ভালো হয়েছে, পরিচালক এসে একটা পিচ চাপড়ে বললেন খুব ভালো করেছো, বা কোনো সহ অভিনেতা একটা শুভেচ্ছা জানালো যে সত্যি ভালো লাগছে, বা যে কেউ এরকম কিছু হয়? আমি তো প্রচুর, আমি লাস্ট যে থিয়েটারটা করেছি, মানে ওটা আমার জীবনের একটা, মানে তুমি যে বলছো থিয়েটারের দিক থেকে আমার মানে সবচেয়ে বড় প্রাপ্তি, সেটা হচ্ছে ব্রাত্যদা, মানে ব্রাত্য বসুর স্ক্রিপ্টে আয়নদা নাট্য সংস্থার একটা খুব বড় প্রোডাকশন কলকাতার বুকে, মানে সেই থিয়েটারটা উপস্থাপিত হয়েছিল। থিয়েটারটার নাম হচ্ছে অনুশোচনা। সেটা বিপ্লব বন্দ্যোপাধ্যায়, আমাদের যিনি নাট্য নির্দেশক এবং অভিনেতা, বিপ্লব ব্যানার্জি, ওনার ডিরেকশনে। সেইখানে মানে গৌতম বুদ্ধ, তার যে জ্ঞাতি ভ্রাতা দেবদত্ত, এই মানে দেবদত্তের মানে একটা ফিকশন, মানে ক্ষমতা দখলের লড়াই, এর সাবজেক্টের উপর, মানে তথাগত আছে না, তথাগত বলে একটা থিয়েটার বেরিয়েছিল, মানে ওই রকমই আর কি। সেখানে যে আমি চরিত্রটা করেছিলাম, মানে দেবদত্তের রাইট হ্যান্ড সুদর্শন বলে একটা ক্যারেক্টার, প্রচুর লেখালেখি হয়েছিল আমাকে নিয়ে। সেইটা করে আমি মানে ওটা হয় না একটা, মানে একটা অভিনয় করে একটা মনে হয়েছিল যে না ঠিক আছে, আমি হয়তো আমার বেস্টটা দিতে পেরেছি, যার জন্য আমাকে নিয়ে কথাবার্তা হয়েছে। আর মিডিয়া প্রফেশনে তো প্রচুর কাজ করেছি, প্রচুর মানুষের সঙ্গে কাজ করেছি। কাদের সাথে কাজ করেছো? আমি আর্টিস্ট বলতে দেখো, তখনকার দিনের সত্যি কথা বলতে টিটোদা, তারপরে হচ্ছে আমাদের দেবরাজ রায়, অনুরাধাদি, বোধিসত্ত্ব মজুমদার, তারপরে অনামিকাদি, অরিন্দম গাঙ্গুলি, তারপরে হচ্ছে রিসেন্ট আমি দেবেশ দা, মানে দেবেশ রায় চৌধুরী, এরকম প্রচুর ভালো ভালো গুণী শিল্পীদের সঙ্গে আমি কাজ করেছি। রিসেন্ট যে ছবিটা করলাম, ঝড় বলে যে ছবিটা করলাম, তাতে আমার বহুদিনের ইচ্ছা ছিল যে একটা ছেলের সঙ্গে যাতে আমি অন্তত স্ক্রিনটা শেয়ার করতে পারি, সেটা একটা মানে এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। সৌরভ দাস, ঠিক আছে, আর এই কাজটা করতে গিয়ে সৌরভের সঙ্গে আমার খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল। মানে ইভেন বনি, দেখো সবাই তো নিজে নিজের জায়গায় প্রতিষ্ঠিত, সেখানে আমি তো মানে, আর সবচেয়ে বড় কথা এই ছবিটা যিনি পরিচালক অ্যান্থনি, সে আমার বহুদিনের বন্ধু। আমাদের শুরুটা আমরা একসঙ্গেই করেছিলাম। তারপরে ও আমাকে মানে কি মনে হলো একটা দিন ওকে আমি বাড়িতে বসে আছি, কাজ বাজ সেরকম কিছু নেই, বাড়িতে বসে আছি, তা আমি ফোন করলাম অ্যান্থনিকে যে তুই কেমন আছিস। আমি বললাম যে কি কাজ করছিস, বলে এই একটা ছবি শুরু করছি বডিকে নিয়ে, সৌরভকে নিয়ে, এরকম ঝড় আছি। যে
ও ঝড়, আচ্ছা। তা আমিও তো মানে কি বলবো, একরকম ঝড়ের গতিতে বসে আছি, যদি আমি ঝড়ে কোনো রকম একটা সুযোগ পাই। তখন ও হট করে না মানে কয়েক সেকেন্ডের জন্য একটু নিশ্চুপ হয়ে গেল। আমার বললো, দাঁড়া তো, তুই তোর প্রোফাইলটা আমাকে একটু সেন্ড কর তো। ঠিক আছে, আমি সেন্ড করলাম। সেন্ড করার 5 মিনিটের মধ্যে আমায় রিং ব্যাক করলো। রিং ব্যাক করে আমাকে বললো যে অরিন্দম, তোকে একটা ক্যারেক্টারের জন্য আমি সিলেক্ট করেছি, মইনুল বলে, নেগেটিভ ক্যারেক্টার। তোর ছবি টবি দেখে প্রডিউসারের পছন্দ হয়ে গেছে, তুই করছিস ক্যারেক্টারটা। দেখ, তোকে যদি ফোন না করতাম তাহলে আমি চরিত্রটা পেতাম না। এটা একটা ব্যাপার। আর ঝড়ে কাজ করে আমার খুব ভালো লেগেছে, খুব মজা করে আমরা কাজ করেছি। প্রচণ্ড একটা কি বলবো, মানে নর্থ বেঙ্গলের একটা জায়গায়, আর কি ঠান্ডা শুভঙ্কর দাস, সেটা অবভিয়াসলি আমাকে তো করতেই হবে। আমি যখন একটা কোনো কাজ করি না, আমার মানে সত্যি কথা বলতে এটা অবভিয়াসলি মানে অভিনেতাদেরও হওয়া উচিত। ঠান্ডা গরম তখন তো আর কিছু মনে হয় না, তখন তখন মনে হয় যে কিভাবে কি কাজটাকে আমার, তবে কাজটা করে আমার ভালো লেগেছে। আর আমি বেশ কিছু ছবি করলাম, বুঝতে পেরেছো, বেশ কিছু ছবি ভালো ভালো চরিত্রই করলাম। রিলিজের এখন সত্যি কথা বলতে 9টা ছবি, তার মধ্যে আমার এই প্রথম ছবিটা রিলিজ হলো ঝড়। এবার বাকিগুলোর আশায় আছি। কি ছবি আছে এবার? আমি ইয়াশ, নুসরত, ঋতুদি, এদের একটা ছবি মানে করেছি, যে হচ্ছে যিনি ডিরেক্টর হচ্ছে দেবরাজ সিনহা, যে ফেলু বক্সি বলে একটা ছবি ওনার হয়েছে, মানে দেবরাজদার একটা ছবি শিকার, সেটাও নেগেটিভ। মানে আমি ঝড়ে যে ধরনের চরিত্র করেছি ওখানেও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। সেটা আর কিছুদিনের কাজ বাকি আছে, এখনো আমি বুঝতে পারছি না কবে কি শুটিং শুরু হবে আর কি ব্যাপার। মানে প্রত্যেক আর্টিস্টকে তাদের ডেট নেওয়া সব কিছু নিয়ে, সেটা অপেক্ষায় আছি কবে। আমি একটা হিন্দি ছবি করেছি, আচ্ছা, হাঞ্চ বলে। পুরো ছবিটা রাঁচিতে শুটিং হয়েছিল, রবিজি ছিল সেটা, রবি কিষণ। মানে ওখানে রবিজি একটা মেন প্রোটাগনিস্ট করেছে, আমি একটা প্রোটাগনিস্ট ক্যারেক্টার করেছি। সেখানে সম্পূর্ণ আমার ডিফারেন্ট টাইপের একটা চরিত্র, মানে একজন এনকাউন্টার স্পেশালিস্ট, মানে নার্কোটিক ডিপার্টমেন্টের একজন অফিসার, আর রবিজি ছিল সিআইডি ডিপার্টমেন্টের, মানে একটা ইনভেস্টিগেশন, একটা ড্রাগস মাফিয়াকে ধরতে হবে। একজন মার্ডার হয়েছে, তার পোস্টমর্টম করে তার ড্রাগস পাওয়া গেছে তার শরীরে। এবার নার্কোটিককে খবর দিয়েছে, নার্কোটিকের মেন অফিসারের আমি, আর ওদিকে হচ্ছে সিআইডি ডিপার্টমেন্ট। এবার সবচেয়ে বড় কথা, আমার এই কাজটা করতে গিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে জানো। এটাও এক রকমের প্রাপ্য কিন্তু আমার। সেটা হচ্ছে যত চেজিং সিন অ্যাকচুয়ালি স্ক্রিপ্টে কিন্তু ছিল না, স্ক্রিপ্টে ছিল রবিজি আমি দুজনেই। যত চেজিং সিন, যত ফাইট ছবিটাতে, এবার রবিজি বলছে যে চেহারা ওনার ভারী হয়ে গেছে, উনি বলছে না এই ধরনের সিন আমার পক্ষে অসম্ভব ব্যাপার, আমি পারবো না, অরিন্দম পারবে, মানে অরিন্দম করুক আর কি। আচ্ছা রবিজি ये क्या बोल रहे हो? बोले नहीं 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 तुम करो ना, आराम से करो। अरे मैं हूं ना। এটা মানে যত সিন, সব যতগুলো সিনে যত ফাইট ছিল, যত চেজিং সিনও, সব কিছু আমি করেছি, এভরিথিং। এটা আমার একটা বড় প্রাপ্তি। মানে উনি ওখান থেকে, মানে দুজনের একসঙ্গে ছিল। অ্যাকচুয়ালি দুজনে করলেও কি হতো, ফোকাসটা তো রবিজির দিকেই যেত। মানে অ্যাকচুয়ালি তো উনি অত বড় একজন ভোজপুরি স্টার, প্লাস হিন্দি ছবির এতগুলো কাজ করেছেন, আমি কে ওনার কাছে? কিছুই না, সামান্য একজন, মানে কি বলবো। মানে সেখানে উনি আমাকে ওই জায়গাটা, ডিরেক্টরকে বলছে নেই 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 স্যার, অরিন্দম করেগা ইয়ে সব, মুঝকো ছোড় দো। এটাও কিন্তু বড় প্রাপ্তি, এটা একটা বড় প্রাপ্তি। তো ওই ছবিটাও রিলিজের অপেক্ষায় আছে। আসলে দেখো, ছবি করে সেই ছবি যদি বাক্সবন্দী হয়ে থাকে, তাহলে একটা অভিনেতার জীবনে আর কি থাকতে পারে? ওইটাই তো আমার ব্যাপার, যে দর্শক দেখবে, হলে ছবিটা যাবে, প্রত্যেকটা মানুষ দেখবে, সে 5 জন দেখুক, 10 জন দেখুক, 15 জন দেখুক, আর 500 জন দেখুক, 5টা মানুষ হলেও তো আমাকে জানবে যে এই চরিত্রটাই ছেলেটা করেছে। ভালো মন্দ তারা বিচার করবে, আলটিমেটলি দর্শক বিচার করবে একটা অভিনেতাকে, সে ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে। এটাই হচ্ছে ব্যাপার। আর বেশ কিছু আমার পাইপলাইনে আছে বেশ কিছু ছবি যেগুলো রিলিজের অপেক্ষা। আর্তনাদ বলে একটা ছবি করেছি, মেন ভিলেন সেটাই, সেই ছবিটা। আরও কথাবার্তা চলছে বেশ কিছু ছবি। ইন্দ্রজাল বলে একটা ছবি করলাম, রিসেন্ট কমপ্লিট করলাম।
বিশ্বজিৎ হালদার পরিচালক, আর্তনাদের পরিচালক বিশ্বজিৎ হালদার। সবচেয়ে বড় কথা, আর্তনাদ করতে গিয়ে উনি আমার অ্যাক্টিং দেখে উনি আমাকে সিলেক্ট করলেন এই ছবিটাতে, মানে ইন্দ্রজাল ছবিটাতে। আর আমার মানে এটা বলতে আমার দ্বিধা নেই শুভঙ্কর দা, আমার ইন্ডাস্ট্রিতে সত্যি আমি একজন মানুষকে আমার গডফাদার হিসাবে পেয়েছি। মানে আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট রেসপেক্ট করি। তিনি হচ্ছেন এডিটর স্বপন গুহ, যার অমর সঙ্গী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সাথী, এরকম সব হিটির ছবির মানে 300টা ছবির উনি এডিটর। উনি কেশবপুরের কালকুঠি বলে আমি একটা ছবি করছি, সেই ছবিটায় আমার পার্ট দেখে উনি প্রডিউসারকে বলেছিলেন ছেলেটাকে একদিন ডাকো। তা আমি যখন ডাবিং করতে গেলাম উনি আমার সঙ্গে পরিচয় করলেন, বললো তোমার কাজ খুব ভালো লেগেছে। উনি সচরাচর কাউকে কোথাও রেফার করেন না, উনি কিন্তু তখন বিশ্বজিৎ হালদারের কাছে আমাকে রেফার করলেন যে ছেলেটাকে পাঠালাম, একটু দেখো ছেলেটা ভালো কাজ করে। তারপর ওনার সঙ্গে একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়েছে। আর ইন্ডাস্ট্রিতে আরেকজন মানুষ আছেন, মিস্টার সুবীর ভট্টাচার্য। শিবা এন্টারটেনমেন্ট বলে একটা হাউস আছে, সেই হাউসের কর্ণধারণী। উনি আমাকে অনেক অপরচুনিটি দিয়েছেন। ওনার যে হাউস, সেই হাউসের ব্যানারে আমি 3টে ছবি করেছি, মেন লিড মানে হিরো হিসাবে উনি আমাকে প্রেজেন্ট করেছেন। আর আমাকে উনি যথেষ্ট ভালোবাসেন, আমার অভিনয়ের যথেষ্ট উনি ফ্যান। উনি আমাকে একটা কথা বলেছেন যে অরিন্দম, তোমার যদি কোনো জায়গায় কোনো কাজ না হয়, শিবার দরজা তোমার জন্য সারা জীবনের জন্য খোলা। এটাও একটা প্রাপ্তি, এটাও আমার একটা প্রাপ্তি। তা যাই হোক, এইটা হয়তো কিছু হলেও আমার হয়তো আছে, মানে সেই জায়গাটাকে আমি মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই হচ্ছে ব্যাপার, আর কি বলবো বলো, তোমাদের ভালোবাসা। থ্যাংক ইউ অরিন্দম আমাদের সাথে কথা বলার জন্য। এরকম আমি এটাই আশা করবো যে এই ভালোবাসা যেন মানুষের থেকে আরও প্রতিনিয়ত প্রত্যেকটি কাজে যেন আরও এটা বাড়তে থাকে। এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক শুভেচ্ছা, এবং আগামী দিন যেন আরও ভালো হোক। আমরা যেন পর্দায় আরেক অরিন্দমকে দেখতে পাই, যে তুমি যেটা বললে সেটা বিভিন্ন চরিত্রে যেন অরিন্দমকে দেখতে পাই, সেটা যেন হয়, সেই আশাই আমাদের পক্ষ থেকে রইল। খুব ভালো থেকো। আর এমন কিছু মানুষের কথা যদি আপনারা শুনতে চান বা দেখতে চান বা তাদের গল্প শুনতে চান অরিন্দমের মতোই, যারা দিনের পর দিন কাজ করে গেছেন, কাজ করে চলেছেন নিয়মিত, তাদের কথা শোনার জন্য এই তো দ্য ওয়ালের আঙিনা রইলই। ইউটিউবে একটা ছোট্ট বাটন আছে, সেটার নাম হচ্ছে সাবস্ক্রাইব বাটন, আর তার পাশে একটা বেল আইকন আছে, ওই দুটো ক্লিক করে দিতে হবে। তাতে কী হবে, কোটা নোটিফিকেশন যা যা ভিডিও আপলোড হচ্ছে আপনার কাছে চলে যাবে। আর আমার সঙ্গে ক্যামেরা বিশ্বদীপ এবং সৌপ্তিক, আমি শুভঙ্কর, দ্য ওয়াল। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে।